আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান, বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীদের জন্য আজ আমি আলোচনা করব দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্ন। বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে দণ্ডবিধি থেকে আপনাকে অবশ্যই সমস্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। আর সমস্যামূলক প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনার জন্যই ভালো, কারণ এক্ষেত্রে কিন্তু ভালো মার্কস ক্যারি করা যায়। তবে এখানে আবার বিপদও আছে। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি একদম শূন্য পাবেন। তার মানে আপনাকে উত্তরটি দিতে হবে যথাযথ সতর্কতার সাথে। আর এই ক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আজ আমরা আলোচনা করব কতিপয় সমস্যামূলক প্রশ্ন, যেখানে আমি দেখাবো যে কিভাবে আপনি সমস্যামূলক প্রশ্নের উত্তরটি খুঁজে বের করবেন আর কিভাবে আপনি উত্তরটি দিবেন। আমাদের প্রথম প্রশ্ন, ক, এক মৃত ব্যক্তির উইল কার্যকর করার ভারপ্রাপ্ত হয়ে উইল অনুযায়ী সম্পত্তি বন্টন করার জন্য তার প্রতি আইনের যে নির্দেশ রয়েছে তা অসঙ্গতভাবে লঙ্ঘন করে এবং উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের জন্য আত্মসাৎ করে। ক, দণ্ডবিধির কোন ধারার অপরাধ করেছে, উক্ত অপরাধের জন্য কি শাস্তির বিধান আছে। এই ঘটনাটাতে আপনাকে প্রথমেই নজর দিতে হবে যে কোন অপরাধের উপাদান উল্লেখ করা আছে এই ঘটনায়। তার মানে যেহেতু এখানে সুস্পষ্ট উল্লেখ করা আছে একটি অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধ কোনটি, আপনাকে প্রথমেই যেটা আনতে হবে মাথায় সেটা হচ্ছে কোন অপরাধের উপাদান এখানে উল্লেখ করা আছে। যেহেতু সুস্পষ্টভাবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এই শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, সেহেতু আপনার প্রথমেই মাথায় চিন্তা আসবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের। তারপর আপনাকে ভাবতে হবে যে এর সাথে আরও কোনো উপাদান আছে কিনা। প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে উইলের ভারপ্রাপ্ত হয়ে, অর্থাৎ তার প্রতি একটা দায়িত্বপ্রাপ্ত ছিল, সে আইন লঙ্ঘন করে কি করেছে, সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করেছে। আর এই উপাদানটা আমরা দেখতে পাই দণ্ডবিধির 405 ধারায়। তার মানে আপনি 403, 404, 405 এই ধারাগুলো প্রথমে মাথায় আনবেন। 403 ধারায় যেহেতু কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, সেখানে কোনো উপাদানের কথা উল্লেখ করা হয়নি, সরাসরিভাবে বলা হয়েছে সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করলে কি শাস্তি হবে। কিন্তু 405 ধারায় আমরা দেখতে পাই যে সেখানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধের উপাদানের কথা উল্লেখ করা আছে। সেখানে বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি আপনি বিশ্বাস ভরে কোনো কিছু অর্পণ করেন অথবা তাকে যদি কোনো সম্পত্তির দায়িত্ব দেন, ডমিনিয়ন ওভার প্রপার্টি, অথবা আইনের কোনো বিধান লঙ্ঘন করে যদি সেই ব্যক্তি কোনো সম্পত্তি আত্মসাৎ করে, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে বলে গণ্য হবে। প্রশ্নে বর্ণিত ঘটনায় আমরা দেখতে পাই যে এখানে উইলের ভারপ্রাপ্ত হয়েছিল সে, অর্থাৎ উইল কার্যকর করার, সেখানে সে আইনে যে বিধান আছে সেই বিধান লঙ্ঘন করে সে নিজেই সম্পত্তিটি আত্মসাৎ করেছে। তো সুতরাং এখানে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধের জন্য দায়ী হবে। আর এই অপরাধের জন্য সে দণ্ডবিধির 406 ধারা অনুযায়ী 3 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড পেতে পারে। তাহলে প্রশ্নের উত্তর আপনার জানা হয়ে গেল। কৌশলটা আমি শিখিয়ে দিলাম যে এখানে আপনাকে অপরাধের উপাদানটি খুঁজে বের করতে হবে আগে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি পরীক্ষার খাতায় এটা উপস্থাপন করব। আপনি যদি সরাসরি এটা দণ্ডবিধির 405 ধারার অপরাধ এবং সেই অপরাধের উপাদান এভাবে উল্লেখ করেন তাতেও চলবে। তবে আপনি যদি আরেকটু স্ট্যান্ডার্ড মান বজায় রাখতে চান, অর্থাৎ বিষয়টাকে আরো একটু সৌন্দর্য বর্ধন করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ঘটনার সংক্ষিপ্ত রূপ আপনাকে এখানে উপস্থাপন করতে হবে, অর্থাৎ সামারি অফ দ্য ফ্যাক্ট, সংক্ষিপ্তভাবে ঘটনাটি উল্লেখ করতে হবে। এরপর মূল বিষয় বা বিচার্য বিষয় সেটা আপনাকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ এখানে কোন অপরাধ সংঘটিত হয়েছে এটা হচ্ছে বিচার্য বিষয় বা মূল বিবেচ্য বিষয়। তারপরে কি অপরাধ সংঘটিত হয়েছে সেটা আপনি সিদ্ধান্তের মাধ্যমে, অর্থাৎ সিদ্ধান্তের মাধ্যমে জানাতে পারবেন। তারপর আপনার যৌক্তিক কারণ অর্থাৎ বা যুক্তি, যে কি কারণে আপনি মনে করছেন যে এখানে এই দণ্ডবিধির 405 ধারার অপরাধ সংঘটিত হয়েছে, সেই যুক্তিগুলো আপনাকে বিশ্লেষণ করতে হবে। এভাবে আপনি উত্তরটি সাজিয়ে লিখতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, কর নিকট গ কর্তৃক লিখিত ও খ কর্তৃক পরিশোধনীয় 10,000 টাকার একখানা ঋণপত্র আছে। ক, খকে প্রতারিত করার উদ্দেশ্যে এই অভিপ্রায়ে 10,000 টাকার সাথে একটি মূল্য যোগ করে দেয় ও টাকার পরিমাণ 1 লক্ষ করে, যেন খ বিশ্বাস করে যে গ পত্রটিতে অনুরূপ লিখেছে। ক কোনো অপরাধ করেছে কি, উত্তরের সপক্ষে যুক্তি দিন। এই ঘটনায় প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে কোন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। এখানে অপরাধের উপাদানগুলো চিন্তা করেন।
কিছু শব্দ এখানে আপনি খুঁজে বের করেন, মার্ক করেন। দেখেন এখানে একটা শব্দ আছে প্রতারণা, তার মানে একটা প্রতারণা করার উদ্দেশ্য আছে তার, এবং সেই উদ্দেশ্যে সে কি করেছে, 10,000 টাকার ঋণপত্রে সে আর একটা শূন্য যোগ করে 1,00,000 টাকা করেছে। এখন এই যে 10,000 টাকা যেখানে উল্লেখ করা ছিল সেখানে যে একটা শূন্য সে যোগ করে দিল একটা খারাপ উদ্দেশ্যে, সেই খারাপ উদ্দেশ্য কি প্রতারণা করা, এবং তার এটা কি নেই, এখতিয়ার নেই, এবং সরাসরি উল্লেখ করা আছে যে প্রতারণা করার উদ্দেশ্যে সে এটা করেছে। যেহেতু তার এটা এখতিয়ার নেই এবং যেহেতু সে অপরাধ সংগঠন করার জন্য করেছে, যখনই 10,000 টাকার সাথে একটা শূন্য যোগ করে দিল সেই দলিলটা কিন্তু আপনার মিথ্যা হয়ে গেল, ফলস ডকুমেন্ট হয়ে গেল। তার মানে এখানে অপরাধের উপাদান কিন্তু আপনি খুঁজে পেয়েছেন, ফলস ডকুমেন্ট, মিথ্যা দলিল তৈরি। আর সেই মিথ্যা দলিল যখন কোনো প্রতারণা বা অন্য যে কোনো অপরাধ করার জন্য, কাউকে ঠকানোর জন্য, কাউকে চুক্তিতে আবদ্ধ করার জন্য যদি করা হয় তাহলে সেটাকে বলা হয় জালিয়াতি, অর্থাৎ ফরজারি। তাহলে এই ঘটনা থেকে আপনি প্রতারণা শব্দটা মার্ক করে তারপর হচ্ছে 10,000-এর সাথে একটা শূন্য যোগ করা, এটার মাধ্যমে মিথ্যা দলিল তৈরির উপাদান খুঁজে বের করলেন। মিথ্যা দলিল তৈরি কোনো অপরাধ না, মিথ্যা দলিল তৈরি যখন করা হয় কোনো অপরাধ করার উদ্দেশ্যে তখন সেটাকে বলা হয় জালিয়াতি। তাহলে এই ক্ষেত্রে দণ্ডবিধির 463 ধারা অনুযায়ী জালিয়াতির অপরাধ সংগঠন করা হয়েছে। তো সুতরাং এই ক্ষেত্রে আপনার যুক্তিগুলো কি হবে সেটা জানতে চেয়েছে। এই প্রশ্নে যদি আপনি সরাসরি উত্তরটি দিয়ে আপনি যুক্তি তুলে ধরেন তাতেও কিন্তু চলবে, অথবা আপনি চাইলে আমাদের যে আগের প্যাটার্ন সেই অনুযায়ী আপনি প্রথমে সামারি অফ দ্য ফ্যাক্ট, সংক্ষিপ্ত ঘটনা, এরপর বিবেচ্য বিষয় বা বিচার্য বিষয়, তারপর সিদ্ধান্ত, তারপর সিদ্ধান্তের কারণ, এভাবে উল্লেখ করতে পারেন। অথবা সরাসরি আপনি উল্লেখ করে দিতে পারেন যে এখানে দণ্ডবিধির 463 ধারা অনুযায়ী জালিয়াতির অপরাধ সংঘটিত হয়েছে, আর তারপরে হচ্ছে যুক্তিসমূহ। আপনি আপনার যুক্তিগুলো এখানে উপস্থাপন করবেন। আর এভাবে যখন আপনি উত্তর করবেন তখন সমস্যামূলক প্রশ্নের যে মার্কস থাকবে এমনটা হতে পারে যে আপনাকে সম্পূর্ণ মার্কসই দেওয়া হতে পারে। যেমন 5 মার্কস থাকলো এই প্রশ্নের উত্তরে, আপনাকে 5ও দিতে পারে, অন্তত 4 দিবে যদি আপনি এভাবে সঠিকভাবে উত্তরটা দিতে পারেন। তো আমি শুরুতে বলেছিলাম যে সমস্যামূলক প্রশ্নগুলো থেকে কিন্তু একটা সুবিধা হচ্ছে যখন আপনি নিশ্চিত থাকবেন যে এটার উত্তর এটাই হবে, তার মানে আপনি যখন উত্তর নিয়ে আপনার কোনো কি নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, তখন আপনি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করাটাই আপনার জন্য ভালো হবে, কারণ সেক্ষেত্রে আপনি মার্কসটা একটু বেশি পাবেন। তার মানে রচনামূলক প্রশ্ন লেখার থেকে, ব্যাখ্যামূলক প্রশ্ন লেখার থেকে সমস্যামূলক প্রশ্ন লেখা এই কারণে ভালো, সময় কম লাগে আর হচ্ছে মার্কসটা বেশি পাওয়া যায়। ঝুঁকিটা হচ্ছে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটার উত্তর কি হবে। আর আমরা এই সমস্যামূলক প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, কিভাবে উত্তর খুঁজে বের করতে হয় সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি। আমি কৌশলটি আরেকবার বলছি, যেহেতু দণ্ডবিধি থেকে আপনার সমস্যামূলক প্রশ্ন আসবেই, সেহেতু আপনাকে দণ্ডবিধি থেকে এমনভাবে প্রস্তুত হতে হবে যে আপনি সমস্যামূলক প্রশ্ন লিখতে পারেন। শুধু তাই নয়, এখন বার কাউন্সিলের যে প্রশ্নের প্যাটার্ন দেখবেন যে একটা সমস্যামূলক প্রশ্ন আর একটা ব্যাখ্যামূলক প্রশ্ন একসাথে ক খ এভাবে দিয়েছে। তার মানে সমস্যামূলক প্রশ্নের উত্তর না দিয়ে আপনার কিন্তু 100 মার্কসের উত্তর দিয়ে আসাটা কঠিন হয়ে যায়। যার দরুন আপনাকে সমস্যামূলক প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, কিভাবে সমস্যামূলক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হয়, এই বিষয়টা আপনাকে অবশ্যই রপ্ত করতে হবে। আমরা আলোচনা করব আমাদের 3 নম্বর প্রশ্ন। ক, এরূপ গুরুতর উত্তেজনার পরিস্থিতিতে খকে আক্রমণ করে যে খকে হত্যা করার কাজটি খুন বলে বিবেচিত না হয়ে শুধু নরহত্যা রূপে গণ্য হবে। ক্ষয়ের প্রতি গয়ের বিদ্বেষ থাকায় ও তাকে হত্যা করার উদ্দেশ্যে এবং উত্তেজনাধীন না হয়ে গ ক্ষয়ের হত্যাকর্মে ককে সাহায্য করে। এক্ষেত্রে ক ও গ উভয়ে দায়ী হবে। যদি দায়ী হয় তাহলে কে কোন অপরাধের জন্য দায়ী হবে। এই যে ঘটনাটি আমরা দেখলাম, এই প্রশ্নে বর্ণিত ঘটনায় দেখা যাচ্ছে যে দুইজনই কিন্তু দায়ী হবে, তবে দুইজনের দায়টা ভিন্ন ভিন্ন। এই ঘটনাতে আগে আপনাকে নির্ধারণ করতে হবে কতিপয় শব্দ। এখানে দেখবেন যে ক যে অপরাধটি করছে সে এমন একটা পরিস্থিতি করছে যে যেটা মার্ডার হবে না, কালপাবল হোমিসাইড হবে, অর্থাৎ দণ্ডবিধির 299 ধারায় যে কালপাবল হোমিসাইডের সংজ্ঞা দেওয়া আছে সেই অপরাধটি হবে। কেন? দণ্ডবিধির 300 ধারাতে যে 5টি ব্যতিক্রমের কথা উল্লেখ করা আছে তার একটা ব্যতিক্রমের মধ্যে এটা পড়েছে। সে গুরুতরভাবে উত্তেজিত হয়ে, অর্থাৎ গুরুতর উত্তেজনার ফলে সে হত্যাটি করেছে, তাহলে এটা হবে কালপাবল হোমিসাইড, এটা মার্ডার হবে না। কিন্তু তাকে যে উস্কানি দিল সে পুরো পরিস্থিতিটা খুব স্বাভাবিকভাবে বুঝে
ঠান্ডা মাথায় তাকে দিয়ে এই কাজটি করালো। তাহলে এখানে খেয়াল করে দেখেন, ক এখানে অপরাধমূলক নরহত্যা করেছে আর গ এখানে খুন করেছে বলে গণ্য হবে। কেন? কারণ সে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতির সুযোগ নিয়ে সে ককে দিয়ে এই কাজটি করিয়েছে। যেহেতু সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক এবং কোনো ধরনের ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কাজটি করেছে, সেহেতু সে খুনের জন্য দায়ী হবে। এখন এই বিষয়গুলো আপনি কিভাবে খুঁজে পাবেন? এই প্রশ্নের মধ্যে এই শব্দগুলো উল্লেখ করা আছে। কিভাবে শব্দগুলো উল্লেখ করা আছে দেখেন, প্রথমে যেটা বলা ছিল যে এমন একটা পরিস্থিতিতে ক খুনটি করেছে, ক হত্যাটি করেছে, যে সেটা আপনার কি হবে, যে অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। এটা তো প্রশ্নেই বলা আছে, কিন্তু গ এর ক্ষেত্রে বলা আছে যে এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না, অর্থাৎ গ একদম সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং এই পরিস্থিতির সে সুযোগ নিয়ে ককে দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তো সুতরাং গ এখানে খুনের জন্য দায়ী হবে। তাহলে ক দায়ী হবে দণ্ডবিধির 299 ধারার অপরাধমূলক নরহত্যা এবং শাস্তি পাবে 304 ধারায়, এবং গ এখানে 300 ধারার সংজ্ঞা অনুসারে 302 ধারা মোতাবেক খুনের জন্য শাস্তি পাবে। এরপর আমরা আলোচনা করব আমাদের চতুর্থ প্রশ্ন। আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, ক একজন সাপুড়ে, সে খকে বিষধর সাপের কামড় খেতে রাজি করায় এই বিশ্বাসে যে সাপের কামড়ের ক্ষতি থেকে রক্ষা করার ক্ষমতা কয়ের আছে। খ সম্মতি দেয়, সাপের কামড়ে ক্ষয়ের মৃত্যু হয়। ক কোনো অপরাধ করেছে কিনা। প্রথমে আপনি প্রশ্নটি ভালো করে খেয়াল করবেন। এখানে সাপুড়ে কি বলল, যে এই সাপে যদি কামড় দেয় তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে রক্ষা করতে পারবো। এইভাবে আশ্বস্ত করলো কাকে? খকে। খ এর জন্য সাপের কামড় খেতে রাজি হলো, সম্মত হলো। এখন খেয়াল করেন, সাপুড়ে কি এর জন্য দায়ী হবে? যখন সে এই সাপের কামড়টা দেওয়ালো, ফলে খ মারা গেল, এখন সাপুড়ের কোনো দায় থাকবে কিনা? যেহেতু খ নিজে স্বেচ্ছায় সম্মতি দিয়েছিল তাকে সাপের কামড়টা দেওয়ার জন্য। এটা কিন্তু আমাদের প্রশ্ন। এখানে আপনাকে যেটা খেয়াল করতে হবে যে মূল বিষয়টা কি, মূল বিষয়টা অর্থাৎ এখানে বিবেচ্য বিষয়টা হচ্ছে খ যে সম্মতিটা দিল, সেই সম্মতি হিসাবে গণ্য হবে কিনা, এটা ফ্রি কনসেন্ট কিনা। দেখেন, সাপুড়ে কি তাকে জোর করেছিল? উত্তর হচ্ছে না। সাপুড়ে কি তাকে ভয় দেখিয়েছিল? উত্তর হচ্ছে না। তার মানে কি? আপনার মনে হচ্ছে যে এটা ফ্রি কনসেন্ট, কিন্তু দণ্ডবিধির 90 ধারা অনুযায়ী আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে সম্পূর্ণ ভুল ধারণার বশবর্তী করে তাকে কি করা হয়েছে? সম্মতি নেওয়া হয়েছে। কারণ সাপুড়ে তাকে মিথ্যা কথা বলেছে। সাপুড়ে যেটা তার কাছে উপস্থাপন করছে সেটা কিন্তু ঘটেনি। সে বলেছিল আমি তোমাকে রক্ষা করতে পারবো। সে কি রক্ষা করতে পেরেছে? পারেনি। তার মানে সে মিথ্যা বলেছিল। আর এই যে সাপুড়ে মিথ্যা বলার দরুন খ কিন্তু তার প্রতি একটা বিশ্বাস করেছে, তার প্রতি আস্থা রেখে সম্মতি দিয়েছে। সুতরাং এই সম্মতি ভুলভাবে আদায় করা হয়েছে, এই সম্মতি মিথ্যা তথ্যের মাধ্যমে আদায় করেছে, যার দরুন এই সম্মতির কোনো মূল্য নেই। সাপুড়ে বলতে পারবে না যে খ স্বেচ্ছায় সম্মতি সহকারে সাপের কামড় সে গ্রহণ করেছে। এটা বলার কোনো সুযোগ সাপুড়ের নেই, কারণ খয়ের এই সম্মতি হিসেবেই গণ্য হবে না, যার দরুন সাপুড়ে তাকে হত্যা করার জন্য দায়ী হবে। তার মানে এই প্রশ্নের মূল বিষয়টা হচ্ছে সম্মতি স্বাধীনভাবে দিয়েছে কিনা, স্বেচ্ছায় দিয়েছে কিনা, কোনো ভুল বা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে দিয়েছে কিনা, তাকে ভুল বোঝানো হয়েছে কিনা। এই বিষয়ের উপরে মূলত সাপুড়ে দায়ী হবে কি হবে না সেটা নির্ভর করছে। আমরা আলোচনা করছি দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্ন। সমস্যামূলক প্রশ্নগুলো থেকে কিভাবে আপনি উত্তর খুঁজে বের করবেন সেই কৌশলটা আমরা আলোচনা করছি, আর কিভাবে আপনি উত্তর করবেন এবং কিভাবে উত্তর করলে আপনি ভালো মার্কস পাবেন সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য একটি স্পেশাল কোর্সের আয়োজন করেছে, যার ক্লাস শুরু হবে 20 জুন থেকে। মোট 25টি ক্লাস হবে, সবগুলো ক্লাস হবে জুম মিটিংয়ে অর্থাৎ অনলাইনে, এবং সবগুলো ক্লাস রেকর্ড করাও থাকবে। কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। এই 3000 টাকা দিয়ে আপনি ভর্তি হলে আপনি পাচ্ছেন 25টি ক্লাস, সেই সাথে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত যে হ্যান্ডনোট, সেই হ্যান্ডনোটটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। তার মানে আপনি পাচ্ছেন 25টি ক্লাস, স্পেশাল হ্যান্ডনোট এবং সবগুলো ক্লাসের রেকর্ড। খেয়াল করবেন, ক্লাস শুরু হবে 20 জুন থেকে। তাহলে আর কাল বিলম্ব না করে ক্যাপশনে যে মোবাইল নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। এই কোর্সে ভর্তি হলে আপনি সমস্যামূলক প্রশ্ন এবং ড্রাফটিং
এইগুলোর উপরে আমরা কিন্তু যথেষ্ট জোর দিয়ে পড়াবো এবং এগুলোতে যাদের সমস্যা আছে আমরা তাদেরকে এটা এমনভাবে পড়াবো যাতে এই সমস্যামূলক প্রশ্ন আপনি অ্যান্সার করে আসতে পারেন এবং ড্রাফটিংগুলো আপনি ভালোভাবে শিখতে পারেন। আমি আলোচনা করছি দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্ন। এরপর আমি আলোচনা করব 5 নম্বর প্রশ্ন। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, প ময়ের বাক্সে এই উদ্দেশ্যে কিছু অলংকার রাখে যে উক্ত অলংকার উক্ত বাক্সে পাওয়া যেতে পারে এবং এই ঘটনার জন্য ম অপরাধে দণ্ডিত হতে পারে। প কোন অপরাধ করেছে, উক্ত অপরাধের শাস্তি কি? দণ্ডবিধির 192 ধারা অনুযায়ী এক্ষেত্রে অপরাধ হয়েছে মিথ্যা সাক্ষ্য তৈরির। মিথ্যা সাক্ষ্য তৈরির। খেয়াল করবেন এখানে সবাই যে ভুলটা করে থাকে যে মিথ্যা সাক্ষ্য তৈরি, অর্থাৎ এখানে তো কোনো ধরনের কোনো দালিলিক বিষয় নেই, তাহলে মিথ্যা সাক্ষ্য তৈরি কেন হলো, এটা অনেকেই ভাবে। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি একটা ঘটনা তৈরি করলেন কিভাবে, যে আপনি কাউকে চোর হিসাবে সাব্যস্ত করার জন্য তার বাক্সে কিছু অলংকার রেখে দিলেন, যাতে এটা কি হয়, সে সবার কাছে চোর সাব্যস্ত হয়। তার মানে কি আপনি মিথ্যা সাক্ষ্য তৈরি করলেন। আর এটা দণ্ডবিধির 192 ধারাতে উল্লেখ করা আছে। এখানে শুধু ডকুমেন্টের বিষয় বলা নয়, বলা হচ্ছে যদি কেউ এমন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটায়, তার মানে সেই পরিস্থিতিটা কি মিথ্যা, প্রকৃত সত্য নয়। কারণ আপনি অলংকারগুলো বাক্সে রাখলেন ক্ষয়ের, এক্ষেত্রে খ কি সাব্যস্ত হবে, চোর সাব্যস্ত হবে। আপনার উদ্দেশ্য সেটাই, আপনি আদালতে মামলা দায়েরের মাধ্যমে এখানে কি করবেন, খকে চোর সাব্যস্ত করবেন। এই যে আপনি ঘটনাটা তৈরি করলেন, এই যে ঘটনা তৈরি করলেন সেটা কিন্তু মিথ্যা সাক্ষ্য তৈরি বলে গণ্য হবে। কারণ মিথ্যা সাক্ষ্য তৈরির ক্ষেত্রে যে সবসময় ডকুমেন্ট বা দলিল হতে হবে তা না, কোনো ঘটনার বা পরিস্থিতির উদ্ভব করাটাও মিথ্যা সাক্ষ্য তৈরি বলে গণ্য হতে পারে। আর এর জন্য শাস্তি বরাদ্দ আছে দণ্ডবিধির 193 ধারাতে। মিথ্যা সাক্ষ্য তৈরির শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর যদি এটা আদালতের বাইরে হয় তাহলে হচ্ছে 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প ও ফ একটি ঘোড়ার যৌথ মালিক। ব্যবহার করার অভিপ্রায়ে প ঘোড়াটি ফয়ের অধিকার থেকে নিয়ে যায়। প কোনো অপরাধ করেছে কিনা? এখানে আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে প্রশ্নের যে ঘটনা, ছোট্ট ঘটনা, কিন্তু এই ছোট্ট ঘটনার মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ শব্দ সেটা হচ্ছে মালিকানা। এখানে প ও ফ যৌথভাবে মালিক, তার মানে একটা ঘোড়া মালিক 2 জন। তারপরে দেখতে হবে যে প কি কাজ করেছে। প সেটা ব্যবহার করার জন্য ফয়ের দখল থেকে নিয়ে গেল। এখন এটা অপরাধ হয়েছে কিনা খেয়াল করেন, প মালিক ফ মালিক, তার মানে কি 2 জনের এই ঘোড়াটি ব্যবহার করার অধিকার আছে। তো প তার অধিকারটি বাস্তবায়ন করেছে, অর্থাৎ ফয়ের দখল থেকে নিয়ে সে কি করছে, ব্যবহার করছে। তাহলে এখানে কি কোনো অপরাধ হয়েছে? না, অপরাধ হয়নি। কেন হয়নি? কারণ সে তো মালিক, তার তো অধিকার আছে, সে তার আইনগত অধিকার বাস্তবায়ন করেছে। এখানে ফয়ের কোনো ক্ষতি হয়নি। প তার যে আইনগত অধিকার সেটা সে বাস্তবায়ন করেছে, বিধায় এখানে কোনো ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়নি। তাহলে এখানে আপনার উত্তর করতে হবে যে প এখানে লায়েবল কিনা। উত্তর হচ্ছে না, প লায়েবল না। কেন না? কারণ সে যৌথভাবে ঘোড়ার মালিক এবং তার অধিকার আছে এই ঘোড়াটি ব্যবহার করার। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প ময়ের সাথে একটি ঘোড়ায় এজমালি অধিকারী হয়ে ময়ের প্রতি অবৈধ ক্ষতি সাধন করার অভিপ্রায়ে ঘোড়াটিকে গুলি করে। প কোনো অপরাধ করেছে কিনা? খেয়াল করেন, কাছাকাছি ঘটনা, কিন্তু এখানে মূল শব্দটা কি, সে এজমালি। এজমালি শব্দের মানে কি, যৌথ মালিকানা, অর্থাৎ 2 জন মালিক। প ও ফ 2 জনই মালিক, কিন্তু এখানে কি করেছে, সে ফয়ের অবৈধ ক্ষতি করার জন্য গুলি করেছে ঘোড়াটিকে। এখানে সে লায়েবল হবে কিনা এখন আপনাকে ভাবতে হবে। কেন ভাবতে হবে? খেয়াল করেন, আপনি একটি ঘোড়ার মালিক, সেই ঘোড়াটিকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু যখন মালিকানা যৌথ তখন কিন্তু ব্যবহারের কিছু শর্ত থাকবে। আপনি যখন ঘোড়াটিকে গুলি করে মারবেন, আপনার তো ক্ষতি হয়েছে, আপনার সাথে যিনি সহমালিক অর্থাৎ যিনি যৌথ মালিক তারও তো ক্ষতি হলো, আপনি তো আরেকজনের ক্ষতি করলেন। তাহলে এক্ষেত্রে আপনি লায়েবল হবেন। কিসের জন্য লায়েবল হবেন? অনিষ্ট করার লায়েবল হবেন। তার মানে নিজের সম্পত্তি নিজে ক্ষতি করলেও কিন্তু কি হতে পারে, লায়েবল হতে পারে। আর এখানে তো সম্পত্তির মালিকানা ছিল যৌথ। তাহলে এই যৌথ মালিকানায় প্রথমটায় কেন অপরাধ হলো না? কারণ প্রথমটাতে যৌথ মালিক যিনি অর্থাৎ সহমালিক যিনি তার কোনো ক্ষতি হয়নি। আর পরের ঘটনাতে অর্থাৎ আমরা শেষ যে ঘটনা দেখলাম গুলি করে ঘোড়াটিকে হত্যা করার, সেখানে কিন্তু ফয়ের ক্ষতি হয়েছে। সে যৌথ মালিক,
তার ক্ষতি হয়েছে, সে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। এক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে আমার ঘোড়া, আমি যা খুশি তাই করব, কারণ ঘোড়ার মালিকানা তো আপনার একার না, এখানে তো যৌথ মালিকানার বিষয় আছে। আশা করি আপনারা এই যে প্রবলেমেটিক প্রশ্নগুলো এগুলো বুঝতে পারছেন, এবং এইগুলোর ক্ষেত্রে দেখেন প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার কি চিন্তা করতে হবে, আগে বুঝতে হবে ঘটনাটি আসলে মূল বিষয় কি, সেখানে আপনি মার্ক করবেন, মার্ক করে তারপর উত্তর বের করার চেষ্টা করবেন। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। প ময়ের গৃহের চাবি দেখতে পায় যা ম হারিয়েছিল এবং উক্ত চাবির সাহায্যে দরজা খুলে ময়ের ঘরে অনধিকার প্রবেশ করে। প কোন অপরাধ করেছে? এই প্রশ্নে খেয়াল করে দেখেন, একটা চাবি হারিয়ে গেল, সেই চাবিকে খুঁজে পেল, তারপর সে কি করলো, সেই চাবি দিয়ে নির্দিষ্ট কোনো ঘরে প্রবেশ করলো। এটা কোন ধরনের অপরাধ হবে? আপনাকে প্রথমেই এটা খেয়াল করতে হবে যে আপনি একটি চাবি পেলে সেই চাবি দিয়ে সেই ঘরে আপনি প্রবেশ করার অধিকার রাখেন কিনা। উত্তর হচ্ছে না, এটা আপনার অনধিকার প্রবেশ হয়। এখন সেই অনধিকার প্রবেশটা আপনি কিভাবে করেছেন সেটা মুখ্য বিষয়। অনধিকার প্রবেশ আপনি করেছেন চাবি দিয়ে, যেখানে আপনার প্রবেশ করার ইখতিয়ার নেই, এবং কোথায় করেছেন? কারো বাসা বাড়িতে। তাহলে এটা হবে হাউস ব্রেকিং। অপথে গৃহপ্রবেশ বা গৃহ ভেঙে অনুপ্রবেশ। কেন? দণ্ডবিধির 445 ধারা যে 6টি কারণ উল্লেখ করেছে, 6টি উপায় উল্লেখ করেছে যে হাউস ব্রেকিং কি কি ভাবে হতে পারে। তার একটা উপায় ছিল যে চাবি পেয়ে সে চাবি দিয়ে যদি আপনি দরজা খুলেন, সেটা হবে হাউস ব্রেকিং। এখানে আপনার ভাবার সুযোগ নেই যে আমি চাবি পেয়েছি, আমি ঘরে প্রবেশ করব। আপনার তো রাইট নেই। আপনি চাবি পেয়েছেন, সেই চাবি দিয়ে ঘরে আপনি অনুমতি ছাড়াই প্রবেশ করেছেন, খুলেছেন, এটা একটা অপরাধ। এবং যেহেতু আপনি এই 6টা উপায়ের একটা উপায় যে চাবি খুঁজে পেয়ে সেটা দিয়ে কি করেছেন, ঘরে প্রবেশ করেছেন, আপনি এখানে হাউস ব্রেকিং বা দণ্ডবিধির 445 ধারা অপরাধ করেছেন বলে গণ্য হবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী প্রশ্ন। ম তার উইল লেখার জন্য পকে মৌখিক নির্দেশ দেয়। ইচ্ছাকৃতভাবে ম যে উত্তরাধিকারীর নাম করে, সেই উত্তরাধিকারী হতে ভিন্ন উত্তরাধিকারীর নাম লিখে এবং সে ময়ের নির্দেশ অনুযায়ী উইলটি তৈরি করেছে বলে মকে উইলে স্বাক্ষর করার জন্য প্ররোচিত করে। প কোন অপরাধ করেছে? এখানে দেখেন, সে একটা দায়িত্বপ্রাপ্ত হলো, সেই দায়িত্বপ্রাপ্ত হয়ে তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটি সে কিভাবে পালন করলো? নাম পরিবর্তন করে দিয়ে, যেটা তার এখতিয়ার নেই। এই যে সে নামটি পরিবর্তন করলো, এই দলিলটি কি এখন আসল দলিল থাকবে নাকি নকল দলিল হবে? এটা এখন নকল দলিল হবে, কারণ তার তো এখতিয়ার নেই, তার তো অধিকার নেই নাম পরিবর্তন করার। কারণ তাকে দায়িত্ব দেওয়া হলো সে নির্দিষ্টভাবে উইল কার্যকর করবে, যার বরাবর কার্যকর করবে তার নাম কেটে দিয়ে সে যখন অন্য কারো নাম দিল, তার ক্রিমিনাল ইন্টেনশন আছে। তাহলে সে একটা জাল দলিল তৈরি করলো, এবং কিসের উদ্দেশ্যে? ক্ষতি করার উদ্দেশ্যে। তাহলে এটা হবে জালিয়াতি। সুতরাং দণ্ডবিধির 463 ধারা অনুযায়ী সে জালিয়াতির জন্য লায়েবল হবে। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। প ময়ের পকেটে তার হাত ঢুকিয়ে ময়ের পকেট মারার উদ্যোগ নেয়। পয়ের পকেটে কিছু না থাকার দরুন প অনুরূপ উদ্যোগে ব্যর্থ হয়। প কোনো অপরাধ করেছে? অপরাধ করে থাকলে শাস্তির বিধান কি? প্রশ্নে বর্ণিত ঘটনায় আমরা দেখলাম যে সে পকেট মারার চেষ্টা করলো, অর্থাৎ পকেটে হাত দিয়ে কিছু নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না, কারণ পকেটে কিছু ছিল না। এই যে পকেট থেকে যদি সে নিতে পারতো তাহলে কি অপরাধ হতো? তাহলে এটা চুরি হতো, কারণ তার পকেটে হয়তো মোবাইল আছে, টাকা আছে। ওই ব্যক্তির কনসেন্ট ছাড়া, সম্মতি ছাড়া তার দখল থেকে যখন মোবাইল বা অন্য কোনো দ্রব্য, অস্থাবর সম্পত্তি সরিয়ে নেওয়া হতো, কি উদ্দেশ্যে? অসাধুভাবে, তখন সেই অপরাধের নাম কি? চুরি। দণ্ডবিধি 378 ধারায়। কিন্তু এখানে তো চুরির অপরাধটা সংঘটিত হয়নি, সে কিছু নিতে পারেনি, ব্যর্থ হয়েছে। তাহলে কি হবে? চুরির চেষ্টা হবে। এখন চুরির চেষ্টার তো কোনো শাস্তি নেই দণ্ডবিধিতে, সরাসরি আছে? নেই। তাহলে দণ্ডবিধির 511 ধারা প্রযোজ্য হবে। দণ্ডবিধির 511 ধারায় বলা হয়েছে যে সকল অপরাধের চেষ্টার শাস্তি দণ্ডবিধিতে উল্লেখ করা হয়নি, সেই সকল অপরাধের চেষ্টার শাস্তি হবে ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির অর্ধেক। চুরির শাস্তি যেহেতু 3 বছর, দণ্ডবিধির 378 ধারা অনুযায়ী অপরাধ, 379 ধারা অনুযায়ী 3 বছর শাস্তি, তাহলে চুরির চেষ্টার জন্য শাস্তি হবে 3 বছরের অর্ধেক। কিন্তু কোন ধারা অনুযায়ী হবে? 511 ধারা অনুযায়ী হবে। আমরা আলোচনা করছি দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্ন। দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে, কোন অপরাধ সংঘটিত সেটা আগে বুঝতে হবে, আর এটা বুঝতে হলে আপনাকে অপরাধের উপাদানগুলো ভালো করে খেয়াল করতে হবে। আর সেই অপরাধের উপাদানগুলো খেয়াল করার জন্য আপনার যেটা প্রয়োজন, প্রত্যেকটা অপরাধের উপাদান জানা থাকা। তাহলে আপনার করণীয় কি? দণ্ডবিধিতে যে সকল অপরাধ গুরুত্বপূর্ণ
সেগুলোর উপাদান আপনি একদম ভেঙে ভেঙে জানার চেষ্টা করবেন, তাহলে আপনি প্রবলেমেটিক কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। আর অবশ্যই দণ্ডবিধিতে যে প্রচুর উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো আপনি ভালোভাবে পড়বেন। আর আপনাদের জন্য সেই কাজটি করতে যাচ্ছে বোনাফাইড ল একাডেমি। দণ্ডবিধি থেকে আমরা প্রচুর সমস্যামূলক প্রশ্ন তৈরি করেছি আপনাদের জন্য, এবং মূল আইনের বিভিন্ন ধরনের উদাহরণ থেকে এই প্রশ্নগুলো তৈরি করেছি। সেগুলো আমরা আপনাদের জন্য যে স্পেশাল কোর্স আছে সেই কোর্সে আমরা আলোচনা করব। আমি কতিপয় প্রশ্ন আজ আলোচনা করছি, এরকমভাবে আমরা অনেক বেশি প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে আমাদের যে নোট তৈরি করেছি সেই নোট থেকে আমরা মূলত এই আলোচনাগুলো করব। আর এই ক্লাস শুরু হবে 20 জুন থেকে। কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। 25টি ক্লাস হবে, আর সবগুলো ক্লাসই রেকর্ড করাও থাকবে। তার মানে জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাস, সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। আর সাথে আপনি পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত হ্যান্ডনোট সম্পূর্ণ ফ্রি। তাহলে আর দেরি না করে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। খেয়াল করবেন, 25টি ক্লাস, সবগুলো ক্লাসের রেকর্ড, কোর্স ফি মাত্র 3000 টাকা। সাথে পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল নোট সম্পূর্ণ ফ্রি। আমরা আলোচনা করছি দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্ন। এখন আমি পরবর্তী প্রশ্ন আলোচনা করব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক খকে খুন করার জন্য পকে প্ররোচিত করে, প কাজটি করতে অস্বীকার করে, ক কোনো অপরাধ করেছে কিনা। খেয়াল করেন যে একজনকে উস্কানি দেওয়া হলো অপরাধ করার জন্য, যাকে উস্কানি দেওয়া হলো সে রাজি হলো না, সে বলল না আমি এটা কাজ করতে পারবো না। যিনি উস্কানি দিলেন তিনি কোনো অপরাধ করেছেন কিনা? হ্যাঁ, তিনি অপরাধ করেছেন। দণ্ডবিধির 107 ধারা অনুযায়ী তিনি অ্যাবেটমেন্ট করেছেন। এটা দণ্ডবিধির 108 ধারাতে উল্লেখ করা আছে যে যখন আপনি কোনো অপরাধের জন্য কাউকে উস্কানি দিলেন, সেই ব্যক্তি যদি সেই কাজটি সংগঠন নাও করে, তারপর আপনি লায়াবল হবেন উস্কানি দেওয়ার জন্য। অর্থাৎ উস্কানি দেওয়াটাই একটা অপরাধ। সেই অপরাধের নাম কি? অ্যাবেটমেন্ট। এটা অনেকে ভাবতে পারেন যে মূল অপরাধ সংগঠন হলো না, যাকে আমি অপরাধ করার প্রস্তাব দিলাম সে রাজি হলো না, তাহলে আমি আবার অ্যাবেটমেন্টের জন্য কিভাবে লায়াবল হব? এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উস্কানি দেওয়াটাই একটা অপরাধ। এখন এই যে ব্যক্তি রাজি হলো না তার তো কোনো অপরাধ নেই, তার কোনো শাস্তিও নেই, কিন্তু আপনি যে উস্কানি দিলেন আপনি শাস্তি পাবেন। দণ্ডবিধির 115 ধারা অনুযায়ী আপনি এখানে শাস্তি পাবেন, কারণ এখানে আপনি খুন করার জন্য প্ররোচনা দিয়েছেন। আর এক্ষেত্রে আপনার শাস্তি হবে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। প ফকে ময়ের গৃহ পোড়াবার জন্য প্ররোচিত করে, ফ উক্ত গৃহে আগুন লাগায় এবং সেই সাথে গৃহটির সম্পত্তি চুরি করে, প ফয়ের দায়বদ্ধতা নিরূপণ করো। এখানে আমরা অ্যাবেটমেন্ট থেকে প্রশ্নটি পাবো যে এখানে উস্কানি দেওয়া হয়েছে, উস্কানি দেওয়া হলো কারো বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য, সে আগুন দিয়ে পুড়িয়ে দিল আবার চুরি করলো। এখন খেয়াল করেন, কথা হচ্ছে যিনি উস্কানি দিলেন তিনি কয়টা অপরাধের উস্কানির জন্য লায়াবল হবেন, একটি নাকি দুটি? খেয়াল করে দেখেন, এখানে উস্কানি দেওয়া হয়েছিল আগুন দেওয়া হয়েছে, এই কারণে যিনি আগুন দিয়েছেন তিনিও অপরাধী, আবার যিনি উস্কানি দিয়েছেন তিনিও অপরাধী। কিন্তু চুরি যিনি করলেন, অর্থাৎ আগুন দেওয়ার জন্য উস্কানি দেওয়া হলো, তিনি আগুনও দিলেন চুরিও করলেন, এই চুরি করার কথা কিন্তু যিনি উস্কানি দিয়েছেন তিনি বলেননি। সুতরাং এই চুরি করার উস্কানির জন্য উস্কানিদাতা লায়াবল হবে না। কেন? কারণ সে চুরি করার জন্য কোনো উস্কানি দেয়নি। এখানে ডিফারেন্ট ইন্টেনশন নিয়ে, ভিন্ন অভিপ্রায় নিয়ে অপরাধী কি করেছে? আগুন দিয়েছে এবং চুরি করেছে। এই যে ভিন্ন ইন্টেনশন নিয়ে কাজটি করার জন্য এখানে উস্কানিদাতা লায়াবল হবে না। ভালো করে খেয়াল করতে হবে যে এখানে যে অপরাধের জন্য উস্কানি দেওয়া হয়েছে সেই অপরাধের বাইরে অন্য কোনো অপরাধ যদি কেউ সংগঠিত করে অপরাধী, তাহলে সেটার জন্য কিন্তু উস্কানিদাতা লায়াবল হবে না। তবে যদি এরকমটা হতো, সেটা প্রবাবল কনসিকুয়েন্স, সম্ভাব্য ফলাফল হতো, তাহলে কিন্তু ভিন্ন রকম হতো উত্তর। যেহেতু এখানে কোনো সম্ভাব্য ফলাফলের বিষয় ঘটেনি, অর্থাৎ আগুন দেওয়ার সাথে চুরির কোনো সম্পর্ক নেই, যে আগুন দেওয়ার ফলাফল হচ্ছে চুরি, তা না। আগুন দেওয়ার জন্য চুরি করার প্রয়োজনও নেই। এই কারণে উস্কানিদাতা এখানে শুধু আগুন দেওয়ার উস্কানির জন্যই লায়াবল হবে। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। বিনা অজুহাতে প জনতার উপর একটি গুলি ভরা কামান দাগায় এবং তাদের মধ্যে একজনকে নিহত করে। কোনো বিশেষ ব্যক্তিকে হত্যা করার জন্য প এর পূর্ব পরিকল্পিত অভিসন্ধি ছিল না। প কোনো অপরাধ করেছে কি? করে থাকলে তা কোন ধারার অপরাধ? উক্ত অপরাধের শাস্তির বিধান লিখুন। এখানে খেয়াল করে দেখেন, বিনা অজুহাতের কথা বলছে, কোনো এক্সকিউজ ছিল না, কোনো ধরনের লফুল এক্সকিউজই নেই। সে কামান দাগিয়েছে, তার মানে কি গুলি বর্ষণ করেছে, আর এটা এতটাই বিপজ্জনক ছিল যে মৃত্যু নিশ্চিত এবং এর ফলে একজন মারা গেল, তাহলে এটা হবে খুন। সে অবশ্যই অপরাধ করেছে এবং কিসের শাস্তি? খুনের শাস্তি পাবে সে। কোথায় বলা আছে? দণ্ডবিধির 300 ধারাতে এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে যে চতুর্থ ব্যাখ্যায়,
দণ্ডবিধির 300 ধারাতে খুনের যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে 4 নম্বর পয়েন্টে এই বিষয়টা উল্লেখ করা আছে যে যদি কোনো ব্যক্তি এরকম কোনো নলেজ নিয়ে কাজ করে এবং সে কাজটা যদি এতটাই বিপজ্জনক হয়, ইমিনেন্টলি ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক কাজ, এবং সেটা কি করবে, মাস্ট শব্দটা ব্যবহার করা আছে, অল প্রবাবিলিটি, সম্ভাব্য সকল ক্ষেত্রে মৃত্যু ঘটাবে, তার মানে খুবই বিপজ্জনক কাজ যার ফলে মৃত্যু নিশ্চিত, এরকম ক্ষেত্রে সেটা হয় খুন। যদিও তার ইন্টেনশন নেই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে খুন করার, কিন্তু তার নলেজ আছে যে তার এই কাজের ফলে কেউ না কেউ খুন হবে। তো সুতরাং এটা 300 ধারা অনুযায়ী খুনের অপরাধ এবং এর শাস্তি পাবে দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী। দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। প তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং এর সাহায্যে ময়ের কুকুরকে এটির অনুসরণ করতে প্রলুব্ধ করে। কুকুরটিকে ময়ের অধিকার থেকে ময়ের সম্মতি ছাড়া অসাধুভাবে নিয়ে যাওয়ার জন্য টোপ দেওয়া হয়। কুকুরটি পকে অনুসরণ করে। প কোন অপরাধ করেছে, উক্ত অপরাধের শাস্তি কি? এই ঘটনায় অপরাধের উপাদানগুলো এতটাই বিস্তৃত বলা যে আপনার সবগুলো উপাদান কিন্তু সুস্পষ্ট করে বলা আছে। দণ্ডবিধির 378 ধারা অনুযায়ী এখানে চুরির অপরাধ সংঘটিত হয়েছে। কুকুর এটা এক ধরনের প্রপার্টি, মুভেবল প্রপার্টি, আর সেই প্রপার্টি সে নিয়েছে ডিজঅনেস্টলি, অসাধুভাবে, আরেকজনের দখল থেকে। তাহলে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটা চুরির অপরাধ। এখানে খেয়াল করেন, এভাবে যখন একটা ফ্যাক্ট তুলে ধরা হবে তখন দেখবেন যে বেশিরভাগ উপাদান কোন অপরাধের সাথে যাচ্ছে সেটাকে আগে চিন্তা করবেন। এখানে ডিজঅনেস্টলি, আরেকজনের দখল থেকে নেওয়া, তারপরে কোন ধরনের প্রপার্টি সেটা সিলেক্ট করবেন, এবং তা উইদাউট কনসেন্ট, তার সম্মতি ছাড়া। বোঝাই যাচ্ছে যে এটা 378 ধারা অনুযায়ী চুরির অপরাধ। আর চুরির অপরাধের শাস্তি হচ্ছে 379 ধারায় 3 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। প মকে ধরে ফেলে এবং ময়ের সম্মতি ছাড়া প্রতারণামূলকভাবে ময়ের পোশাক হতে ময়ের অর্থ ও গহনাসমূহ ছিনিয়ে নেয়। ক কোন ধারার অপরাধ করেছে? এই প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যাল, আপনাকে এটা ভাবতে হবে আগে। খেয়াল করেন মূল ঘটনাটা কী ছিল। আপনি একজনকে জাপটে ধরলেন, অর্থাৎ তাকে আটক করে ফেললেন, তারপর তার পকেট থেকে গহনা, টাকা ইত্যাদি নিয়ে নিলেন। যদি এমনটা হতো যে আপনি তাকে আটকে ধরেননি, আটক করেননি, সে বসে আছে, আপনি তার অগোচরে তার পকেট থেকে টাকাটা নিয়ে নিতেন, অপরাধটি তো চুরি, আপনি সহজেই তখন বুঝতেন। যখনই তাকে আটক করা হয়েছে, ধরে ফেলা হয়েছে, ধরে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, তখনই কিন্তু আপনার স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা শুরু হয়ে গেছে যে আসলে এটা কোন ধরনের অপরাধ, কি হবে। দণ্ডবিধির 390 ধারণা যেটা হবে দস্যুতা, কারণ দস্যুতার সংজ্ঞায় বলা আছে যে চুরি কখন দস্যুতা হয়। চুরি করতে গিয়ে যদি কেউ তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু, গুরুতর আঘাত বা অবৈধ আটকের ভয় দেখায়, অথবা কারো মৃত্যু ঘটায়, বা আপনার আঘাত করে, অথবা অবৈধভাবে আটক করে, তাহলে সেটা হয়ে যায় দস্যুতা। এখানে চুরি করতে গিয়ে সে কী করেছে? রংফুলি কনফাইনমেন্ট করেছে, অর্থাৎ অবৈধভাবে আটক করেছে। তাকে প্রথমে আটক করেছে, আটক করে তার পকেট থেকে টাকা নিয়ে নিয়েছে তার সম্মতি ছাড়া, অসাধুভাবে এবং তার দখল থেকে। তো সুতরাং এটা হবে দস্যুতা। তাহলে এই যে ছোট্ট ঘটনা, কিন্তু সেখানে মূল একটা শব্দ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধরে ফেলা। এই ধরে ফেলা দিয়ে কি বোঝানো হচ্ছে? তাকে ধরে আটক করে ফেলেছে, তার মানে এখানে তাকে রংফুলি কনফাইনমেন্ট করা হয়েছে বা রংফুল রেস্ট্রেইন করা হয়েছে। এই রংফুল রেস্ট্রেইন বা রংফুল কনফাইনমেন্টের জন্য অপরাধটা কিন্তু চুরি থেকে হয়েছে দস্যুতা। এই যে উপাদানটা, এটা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনি অপরাধটা সহজেই ধরতে পারবেন, না হলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। আর এই জন্য আমি বারবার বলছি যে অপরাধের উপাদানগুলো আপনার জানা বেশি জরুরি। তার মানে হচ্ছে দণ্ডবিধির গুরুত্বপূর্ণ ধারার অপরাধগুলোর প্রত্যেকটা অপরাধের যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদান আপনাকে ভেঙে ভেঙে বুঝতে হবে। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। একজন ঠিকাদারকে নির্মাণ কাজের জন্য সেচ অধিদপ্তর থেকে সুনির্দিষ্ট চুক্তির মাধ্যমে সিমেন্ট দেওয়া হয়, যাতে ব্যবহৃত সিমেন্ট তার ফেরত দেওয়ার কথা, কিন্তু তা না করে সে সিমেন্ট বিক্রি করে ফেলে। ঠিকাদার দণ্ডবিধির কোন ধারার অপরাধ করেছে? বর্ণিত ঘটনা আপনাকে যেটা খেয়াল করতে হবে যে যখন তাকে নিযুক্ত করা হয় তার সাথে একটা চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী যে সিমেন্টগুলো অব্যবহৃত থাকবে, অর্থাৎ ব্যবহার করা হবে না, সেগুলো সে ফেরত দিবে, কিন্তু সেটা সে ফেরত না দিয়ে সে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ আত্মসাৎ করেছে, নিজের ব্যবহারে পরিণত করেছে। এখন দেখেন, যেহেতু সে বিক্রি করে ফেললো, সে আত্মসাৎ করেছে। আর আত্মসাৎ করেছে কি করে? চুক্তির বিধান লঙ্ঘন করে, আইনের বিধান লঙ্ঘন করে। আমরা শুরুতে এইরকম একটা প্রশ্ন পেয়েছিলাম, যেহেতু সে চুক্তির বিধান লঙ্ঘন করে আত্মসাৎ করেছে, তাহলে এটা নিঃসন্দেহে হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আমরা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধের ক্ষেত্রে যে ভুলটা করে থাকি প্রায় সবাই,
সেটা সবসময় আমরা এখানে বিশ্বাস খুঁজি যে একজনের সাথে আরেকজনের বিশ্বাসের সম্পর্ক আছে কিনা, কিন্তু অপরাধমূলক বিশেষভঙ্গিতে কিন্তু চুক্তির কথা উল্লেখ করা আছে। এই বিষয়টা অনেকে এড়িয়ে যান। এই জন্য আমরা এই প্রবলেমটিক প্রশ্নটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ কিন্তু বিশ্বাসভঙ্গ অর্থাৎ বিশ্বাসের সম্পর্ক ছাড়াও কি হতে পারে, কারণ সেখানে চুক্তির যে বিষয় আছে সে চুক্তি লঙ্ঘন করলেও কিন্তু কি হবে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংঘটিত হবে। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। একটি জাহাজের ডেকসমূহের মধ্যবর্তী একটি বায়ু চলাচল জানালার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে জাহাজের ভিতরে প্রবেশ করে অনধিকার প্রবেশ করে। দণ্ডবিধির অধীন কোন অপরাধ করেছে? এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনধিকার প্রবেশ, এই শব্দটা। তার মানে ক্রিমিনাল ট্রেসপাস হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ফ্যাক্টে বলা আছে। প্রশ্ন হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাসের মধ্যে আবার একাধিক কি আছে, উপাদান আছে। যে ক্রিমিনাল ট্রেসপাস থেকে হাউস ট্রেসপাস হয়, তারপরে হাউস ব্রেকিং হয়, এটা কোন অপরাধ হবে? এটা হবে হাউস ব্রেকিং। কেন হাউস ব্রেকিং? আপনি ভাবছেন যে এটা তো জাহাজ, তো জাহাজ হোক তাঁবু হোক, যেখানে হচ্ছে মানুষ বসবাস করে বা গুদামঘর হিসেবে ব্যবহার করা, সেখানে যদি কেউ প্রবেশ করে কিভাবে, যে দণ্ডবিধির 445 ধারা যে 6টি উপায়ের কথা বলেছে, সেই 6টা উপায়ের যে কোনো একটা উপায়ে যদি প্রবেশ করে তাহলে সেটা হবে হাউস ব্রেকিং। তার মানে জাহাজে প্রবেশ করেছে কিভাবে? সচরাচর যেখান দিয়ে কেউ প্রবেশ করে না এমন একটা রাস্তা সে তৈরি করেছে, বা এমন একটা, যেমন জানালা দিয়ে প্রবেশ করা, এটা কিন্তু হাউস ব্রেকিং। কারণ জানালা দিয়ে তো মানুষ প্রবেশ করে না, মানুষ প্রবেশ করে দরজা দিয়ে। যেহেতু সে জানালা দিয়ে প্রবেশ করেছে সেহেতু এটা হবে হাউস ব্রেকিং। তো দণ্ডবিধির 445 ধারার অপরাধ সংগঠন করেছে সে। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন। ময়ের মালিকানাধীন একটি দ্রব্য ময়ের সম্মতি ব্যতিরেকেই ময়ের অধিকার থেকে এই অভিপ্রায় নিয়ে যায় যে সে ময়ের নিকট হতে সেটা পুনরুদ্ধারের পুরস্কার লাভ না করা অবধি সেটা রেখে দিবে। এক্ষেত্রে অসাধুভাবে গ্রহণ করে। কোন অপরাধ করেছে? এই ফ্যাক্টে আপনারা খেয়াল করেন, অসাধুভাবে গ্রহণ করেছে, ডিসঅনেস্টলি। এখন আপনাকে বুঝতে হবে যে সে কি করলো, সে একটা প্রোডাক্ট, একটা পণ্য নিয়ে নিল। তার ইন্টেনশন কি? যতক্ষণ এর জন্য টাকা না দিবে ততক্ষণ সে ওই দ্রব্যটা আটকে রাখবে। তাহলে শর্তটাকে টাকা দিলেই সে দ্রব্যটি দিবে। এখন এই যে সে দ্রব্যটি দিবে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। আর সেটা সে কিভাবে লাভ করেছে? অসাধুভাবে। তাহলে সে চুরি করেছে বলে গণ্য হবে। কারণ সে যখন প্রোডাক্টটি এনেছে উইদাউট কনসেন্ট, সম্মতি ছাড়া এনেছে, তার ইন্টেনশন কি? খারাপ ইন্টেনশন, যে টাকা আদায় করে ছাড়বে। এরকমভাবে আমরা যেমন অনেক সময় করে থাকি যে কারো সম্পত্তি লুকিয়ে ফেলি, সম্পত্তিটা আমি নিজে ভোগ করব না বা বিক্রিও করব না, সম্পত্তি আমি ফেরত দিব। কিন্তু আমার ইচ্ছা কি, যে এই যে পুনরুদ্ধার সে করবে আমার কাছ থেকে, সম্পত্তি নিবে, এর বিনিময়ে সে টাকা দিবে। তাহলে আপনি ভাবতে পারেন যেহেতু আমি সম্পত্তি বিক্রি করব না, আমি সম্পত্তি নিজেও ভোগ করব না, তাহলে চুরি হচ্ছে কিভাবে? ওই যে আপনি টাকা নিচ্ছেন, ওইটাই তো অসাধু অভিপ্রায়। তার সম্মতি ছাড়া আপনি কি করেছেন? এই প্রোডাক্ট বা দ্রব্যটি এনেছেন, আপনার ইন্টেনশন কি? যে আপনি তার কাছ থেকে টাকা আদায় করবেন। এই যে আপনি আনলেন তার দখল থেকে, আপনি চুরি করেছেন বলে গণ্য হবে। আমরা আলোচনা করছি দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্ন। আপনাদের জন্য বোনাফাইড ল একাডেমি একটি স্পেশাল কোর্স চালু করেছে, অর্থাৎ বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীদের জন্য বোনাফাইড ল একাডেমি একটি স্পেশাল কোর্স চালু করেছে, যার ক্লাস শুরু হবে 20 জুন থেকে। ক্লাস হবে মোট 25টি, সবগুলো ক্লাস জুম মিটিংয়ে অর্থাৎ অনলাইনে, সব ক্লাস রেকর্ড করাও থাকবে। আর কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। এই 3000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন 25টি ক্লাসের রেকর্ড, আর সেই সাথে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল নোট। এটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটি সুযোগ। আমরা কিন্তু আপনার এই 25টি ক্লাস নিচ্ছি, সেই সাথে নোট দিচ্ছি, এবং এই কোর্সের মূল বৈশিষ্ট্য যেটা হবে সেটা আপনার জন্য বেশি জরুরি। সেটা হচ্ছে আমরা এই কোর্সে আমরা ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্ন এটাকে বেশি জোর দিব। আমরা সেভাবেই আমাদের কোর্সগুলো সাজিয়েছি যাতে আপনাদের এই ড্রাফটিংয়ের সমস্যার সমাধান হয়, আর সমস্যামূলক প্রশ্নের উত্তর যাতে আপনি দিতে পারেন। সমস্যামূলক প্রশ্নগুলো আপনি কিভাবে উত্তর করবেন সেই কৌশল জানলে, আর কিভাবে সমস্যামূলক প্রশ্নের উত্তরটা আপনি খুঁজে বের করবেন সেটা আপনি বুঝলে, এবং যদি আপনি ড্রাফটিং এবং প্রবলেমিক প্রশ্নের উত্তর দিতে পারেন পরীক্ষার খাতায়, তাহলে ইনশাল্লাহ আপনি কৃতকার্য হবেন। আমরা আলোচনা করছি দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্ন। এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আলোচনা করব। মকে গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অসাধুভাবে মকে একটি অলিখিত কাগজে স্বাক্ষর করতে বা তাতে সিলমোহর যুক্ত করতে এবং উহা এর নিকট সমর্পণ করতে প্রবৃত্ত করে। কাগজটিতে স্বাক্ষর করে ও তা এর নিকট সমর্পণ করে। কোন অপরাধ করেছে? এই ঘটনা থেকে আপনাকে প্রথমে যেটা খেয়াল করতে হবে, এখানে তার স্বাক্ষর নিয়েছে জোরপূর্বক, এবং যেখানে স্বাক্ষর নিয়েছে সেটা একটা ভ্যালুয়েবল সিকিউরিটি হতে পারে, মূল্যবান জামানত। এই শব্দগুলো আপনি কোথায় পেয়েছেন?
দণ্ডবিধির 383 ধারায় পেয়েছেন, যে কাউকে ভয় দেখিয়ে কোনো সম্পত্তি তার কাছ থেকে আদায় করা, সে দিয়ে দিবে আপনাকে সম্পত্তিটি, অথবা কোথাও আপনি স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করে সেটা আবার আরেকজনের কাছে অর্পণ করতে বলবে। তার মানে এখানে যাকে ভয় দেখাচ্ছেন সে ভয় পেয়ে স্বাক্ষর করছে এবং স্বাক্ষর করে সেটা আপনাকে সমর্পণ করছে, দিয়ে দিচ্ছে। আপনি তার কাছ থেকে নিয়ে নিচ্ছেন না ছিনিয়ে, সে আপনাকে দিচ্ছে, কিন্তু কি কারণে দিচ্ছে? ভয় পেয়ে দিচ্ছে। আর এটা দণ্ডবিধির 383 ধারা অনুযায়ী এক্সটর্শন বা বলপূর্বক গ্রহণ। এই অপরাধটা বোঝার জন্য আপনাকে যে শব্দগুলো গুরুত্ব দিতে হবে, এই স্বাক্ষর করা, ভয় দেখানো এবং সমর্পণ করা, এই শব্দগুলো কিন্তু 383 ধারার অপরাধে আপনি সরাসরি এখানে পাবেন এই শব্দগুলো। আর এটা দিয়ে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এটা হবে এক্সটর্শন বা বলপূর্বক আদায় বা বলপূর্বক গ্রহণ। এরপর আমরা আলোচনা করব পরবর্তী প্রশ্ন। ক, এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। খ, এই কথা না জেনে ককে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। উক্ত আঘাতের ফলে ক মারা যায়। কোন অপরাধ হয়েছে? এটা বিগত সালের একটা প্রশ্ন। এখানে আপনাকে কালপুল হোমিসাইড এবং মার্ডার প্রথমে মাথায় আনতে হবে, তারপর আপনাকে ভাবতে হবে যে এখানে মূল বিষয়টা কি। অসুখের বিষয়টাতে আপনারা দুইভাবে চিন্তা করবেন। প্রথমত, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, গুরুতর অসুস্থ, সেক্ষেত্রে যখন এটা জেনে কেউ তাকে হত্যা করবে যে সে গুরুতর অসুস্থ, তাকে এক আঘাত করলে সে মারা যাবে, এটা জেনে যখন কেউ আঘাত করবে তখন সেটা হবে খুন। আর যখন না জেনে করবে তখন হবে কালপাবল হোমিসাইড বা অপরাধমূলক নরহত্যা। এই চিন্তাটা আপনি প্রথমে মাথায় আনলেন। এখন শুধু এই চিন্তাটুকু মাথায় এনে যদি এটার অ্যান্সার করেন তাহলে অ্যান্সারটা ভুল হবে। আপনাকে আরেকটু ভাবতে হবে, বাক্যটাকে খেয়াল করতে হবে। আপনি জানলেন যে সে অসুস্থ, এটা জেনে তাকে আঘাত করলেন, তাহলে হবে কি? খুন। আর না জেনে আঘাত করলে তাহলে হবে কালপাবল হোমিসাইড। এখন বর্ণিত ঘটনায় আমরা দেখতে পাচ্ছি সে না জেনে আঘাত করেছে, তাহলে আপনার মনে হতে পারে তাহলে এটা অপরাধমূলক নরহত্যা হবে। কিন্তু শেষের শব্দগুলো খেয়াল করে দেখেন, এমন আঘাত যে করেছে সেটা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য ইহা যথেষ্ট, স্বাভাবিকভাবে সেই ব্যক্তির মৃত্যু ঘটবে। তাহলে এখানে তার অসুস্থ থাকা না থাকা, এটা জানা না জানা আর কোনো প্রাসঙ্গিকতা রইল না। কেন? ওই আঘাতটা যদি সে অন্য কোনো ব্যক্তিকেও করতো, সুস্থ স্বাভাবিক একজন ব্যক্তিকেও করতো, তারপরেও সে মারা যেত। তার মানে আপনার মার্ডার হওয়ার জন্য, মার্ডার করার জন্য যে আঘাত প্রয়োজন সেটা আপনি করে ফেলেছেন। এখানে সে অসুস্থ নাকি অসুস্থ না আপনি জানেন কি না জানেন না, এটা আর কোনোভাবেই প্রাসঙ্গিক না। এখানে মুখ্য বিষয় হচ্ছে আপনি তাকে এমন আঘাতই করেছেন যা স্বাভাবিকভাবে একজন ব্যক্তির মৃত্যু ঘটাতে যথেষ্ট। এই যে পরের উপাদানটুকু দিয়ে আপনাদেরকে মূলত কনফিউজ করা হলো। এটা বিগত সালের একটা প্রশ্ন। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবে চিন্তা করতে হবে। প্রথমেই যদি আপনি ভেবে উত্তর দিয়ে বসতেন তাহলে কিন্তু উত্তরটা ভুল হতো। তার মানে আপনাকে প্রত্যেকটা অংশই আলাদা করে ভাবতে হবে। প্রথম অংশ আপনি ভেবেছেন, প্রথমে আপনার কাছে মনে হচ্ছে অপরাধমূলক নরহত্যা, তারপর আরেকটু এগিয়ে গেলেন, অবশ্যই মার্ক করবেন যখনই আপনি পেলেন যে এমন আঘাত করেছে যা স্বাভাবিকভাবে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট বা স্বাভাবিকভাবে তার মৃত্যু ঘটতো। এই স্বাভাবিকভাবে মৃত্যু ঘটতো মানে কি? মানে হচ্ছে যে আপনি এমন আঘাত করেছেন যা স্বাভাবিক নিয়মে বা স্বাভাবিকভাবে একজন ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। আর এটা বলা আছে, এই শব্দগুলো বলা আছে দণ্ডবিধির 300 ধারায়, অর্থাৎ খুনের অপরাধের কথায় বলা আছে। তার মানে অপরাধমূলক নরহত্যা হবে না, এটা হবে খুন। আর খুন করার জন্য সে দণ্ডবিধির 302 ধারা মোতাবেক শাস্তি পাবে। তাহলে আমরা দণ্ডবিধির অনেকগুলো সমস্যামূলক প্রশ্ন আলোচনা করলাম। এভাবে আমরা আমাদের বোনাফাইড ল একাডেমি কর্তৃক যে হ্যান্ডনোট, সেই হ্যান্ডনোটে আমরা অনেক বেশি সমস্যামূলক প্রশ্ন দিয়েছি এবং প্রত্যেকটা ধারা থেকেই আমরা কোনো না কোনোভাবে একটা সমস্যামূলক প্রশ্ন দিয়েছি। তার মানে আপনি যদি আমাদের হ্যান্ডনোটের সবগুলো সমস্যামূলক প্রশ্ন উত্তর করেন তাহলে দেখবেন যে দণ্ডবিধির যে সকল ধারা থেকে সমস্যামূলক প্রশ্ন আসে সবগুলো আপনার চর্চা করা হয়ে যাবে। আর আমরা এক্ষেত্রে মূল আইনকেও অনুসরণ করেছি, অর্থাৎ মূল আইনের অনেকগুলো উদাহরণ যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আমাদের এই হ্যান্ডনোটে দিয়েছি। তার মানে আমাদের এই হ্যান্ডনোটের সমস্যামূলক প্রশ্নগুলো সলভ করলে, যদি আপনি ভালোভাবে সলভ করেন এবং বুঝে বুঝে করেন, তাহলে কিন্তু দণ্ডবিধির সমস্যামূলক প্রশ্ন নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। সমস্যামূলক প্রশ্নের যাতে সমস্যা না থাকে তার দরুনই আমরা আপনাদের জন্য একটি কোর্সের আয়োজন করেছি, যে কোর্সে ক্লাস শুরু হবে 20 জুন থেকে এবং এখানে মোট 25টি ক্লাস হবে। ক্লাসগুলো হবে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে, সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। কোর্স ফি মাত্র 3000 টাকা। তার মানে এটা নামমাত্র কোর্স ফি এবং এই কোর্সে আপনারা
পাচ্ছেন 25টি ক্লাসের রেকর্ড এবং হ্যান্ড নোট ফ্রি। তার মানে আপনারা কিন্তু মাত্র 3000 টাকা দিয়ে অনেকগুলো বিষয় পাচ্ছেন। ক্লাসের রেকর্ডও পাচ্ছেন, ক্লাসগুলো পাচ্ছেন, সাথে হ্যান্ড নোটও পাচ্ছেন। আর এই সুযোগটি হাতছাড়া করা যাবে না কোনোভাবেই। আর তার জন্য কি করতে হবে, ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের ক্লাস শুরু হচ্ছে 20 জুন থেকে। আপনার সমস্যামূলক প্রশ্নের কিভাবে আপনি উত্তর করবেন, সমস্যামূলক প্রশ্ন নিয়ে যাতে তার সমস্যা না থাকে, ড্রাফটিং নিয়ে যাতে আর দুশ্চিন্তা করতে না হয়, সেই বিষয়গুলোই আমরা কিন্তু এই কোর্সে আলোচনা করব এবং আমরা আপনাদেরকে ড্রাফটিং শেখাবো, সমস্যামূলক প্রশ্ন শেখাবো, বিশ্লেষণমূলক প্রশ্নেরও উত্তরের কৌশল শেখাবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।